সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের। এদিকে 5 কারণে যুদ্ধবিরতির পথে হেঁটেছেন ট্রাম্প। অপরদিকে বিতর্কের মুখে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ। আরও থাকছে যে কারণে বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালী পার হতে দিচ্ছে না ইরান। এবং সবশেষে থাকছে প্রমাণ দিতে ব্যর্থ ভারত ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে পাকিস্তান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন। বিশ্বের শান্তি দেখতে চাইলে কমেন্টসে লিখে জানান ট্রাম্পের পতন চাই। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের। ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিলে আবার আলোচনায় বসতে রাজি আছে তেহরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাবানি একথা জানিয়েছেন। ইরানি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রদূত ইরাবানি বলেন, যুক্তরাষ্ট্র অবরোধ তুলে নেওয়ার সঙ্গে সঙ্গেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পরবর্তী দফার আলোচনা অনুষ্ঠিত হবে। তবে নতুন কোনো আলোচনায় বসার আগে যুক্তরাষ্ট্রকে অবশ্যই যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধ করতে হবে, এ শর্ত দিয়েছেন তিনি। ইরাবানি বলেন, নতুন কোনো আলোচনায় বসার আগে যুক্তরাষ্ট্রকে অবশ্যই যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধ করতে হবে। ইরান যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে উল্লেখ করে রাষ্ট্রদূত আরও বলেন, তারা যদি রাজনৈতিক সমাধান চায় তাহলে আমরা প্রস্তুত, আর যদি তারা যুদ্ধ চায় ইরান সেটির জন্যেও তৈরি। উল্লেখ্য, পাকিস্তানের অনুরোধে ইরানের সঙ্গে অনির্দিষ্টকালের যুদ্ধবিরতিতে গেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন দাবি করার পর তেহরানের পক্ষ থেকে জানানো হয়, ইরান কখনো যুদ্ধবিরতি চায়নি। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর অনুরোধও করেনি ইরান। ট্রাম্পের এই অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণার কয়েকটি সম্ভাব্য অর্থ খুঁজে পেয়েছে গণমাধ্যমটি। 1. ট্রাম্প যুদ্ধ হেরে গেছেন। যুদ্ধ চলাকালীন সব ধরনের সম্ভাব্য কৌশল পরীক্ষা করেছেন এবং প্রয়োগ করেছেন, তবে তিনি বুঝতে পেরেছেন যুদ্ধের মাধ্যমে কিছুই অর্জন করতে পারবেন না। তাই যুদ্ধ থেকে বেরিয়ে আসাকেই সবচেয়ে ভালো পথ হিসেবে দেখছেন। এমনকি যদি তিনি ভুল সিদ্ধান্তে যুদ্ধ চালিয়ে যান তাতেও কোনো লাভ হবে না। 2. প্রতারণার আশ্রয়। যদিও যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্র কোনো অর্জন করতে পারেনি, তবুও ট্রাম্প নানা ধরনের কৌশল ও প্রতারণার আশ্রয় নিতে পারেন। এর মধ্যে যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা একটি। ট্রাম্প দাবি করতে পারেন যুদ্ধবিরতি বাড়ানো হয়েছে, কিন্তু এরপর যুক্তরাষ্ট্রের একই প্রশাসন বা তাদের আঞ্চলিক সহযোগী ইসরায়েল আবারও সন্ত্রাসী কার্যক্রম চালাতে পারে। তাসনিমের প্রাপ্ত তথ্যের অনুযায়ী ইরানি কর্মকর্তারা এ ধরনের সম্ভাবনাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং তারা এটি হালকাভাবে নেননি। 3. প্রক্সি যুদ্ধ চালাবে। যুক্তরাষ্ট্র যুদ্ধ থেকে সরে যাবে, কিন্তু ইসরায়েল লেবাননে যুদ্ধ চালিয়ে যাবে যুদ্ধবিরতির লঙ্ঘনের অজুহাতে। তবে আগে থেকেই যুক্তরাষ্ট্রকে সতর্ক করা হয়েছে, তারা একতরফাভাবে যুদ্ধ থেকে বেরিয়ে গিয়ে ইসরায়েলকে যুদ্ধ চালিয়ে যেতে দিতে পারবে না। 4. নৌ অবরোধ। মার্কিন বাহিনীর নৌ অবরোধ অব্যাহত থাকলে তা মানেই শত্রুতার অব্যাহত থাকা। অবরোধ যতদিন থাকবে ইরান অন্তত হরমুজ প্রণালী খুলবে না এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে অবরোধ ভাঙবে। 5. যুদ্ধের প্রভাব। যুক্তরাষ্ট্র ইরানের ওপর যুদ্ধের ছায়া বজায় রাখতে চায় এবং ইরানের অর্থনীতি ও রাজনীতিকে অনিশ্চয়তার মধ্যে রাখতে চায়। ওয়াশিংটনের ধারণা, ইরানের পরিস্থিতি 12 দিনের যুদ্ধ পরবর্তী সময়ের মতোই। তবে বর্তমান পরিস্থিতির একটি মৌলিক পার্থক্য হল হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণ। যুক্তরাষ্ট্র যদি যুদ্ধের এই ছায়া বজায় রাখতে চায় তাহলে তাদের বুঝতে হবে হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। এদিকে 5 কারণে যুদ্ধবিরতির পথে হেঁটেছেন ট্রাম্প। পাকিস্তানের অনুরোধে ইরানের সঙ্গে অনির্দিষ্টকালের যুদ্ধবিরতিতে গেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন দাবি করার পর তেহরানের পক্ষ থেকে জানানো হয়, ইরান কখনো যুদ্ধবিরতি চায়নি। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর অনুরোধও করেনি ইরান। ট্রাম্পের এই অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণার কয়েকটি সম্ভাব্য অর্থ খুঁজে পেয়েছে গণমাধ্যমটি। অপরদিকে বিতর্কের মুখে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ।
বিনিয়োগ সংক্রান্ত বিতর্কের জেরে দায়িত্ব গ্রহণের 1 মাস পূর্ণ হওয়ার আগেই পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুধন গুরুং। বুধবার 26শে এপ্রিল ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজের পদত্যাগের ঘোষণা দেন গুরুং। পোস্টে গুরুং জানান তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে এবং নিজের পদ যেন তদন্তে কোনো প্রভাব না ফেলে এই বিবেচনা থেকেই তিনি সরে দাঁড়ান। তিনি বলেন, শেয়ার বাজারে বিনিয়োগ এবং অন্যান্য ব্যবসায়িক কার্যক্রম নিয়ে জনমনে যে প্রশ্ন উঠেছে তিনি গুরুত্ব সহকারে নিয়েছেন। সুধন গুরুং বলেছেন, আমার কাছে নৈতিকতা পদমর্যাদার চেয়ে বড়। আমার 46 জন সহযোদ্ধার বৃত্তি ও ত্যাগের ভিত্তিতে গঠিত এই সরকার নিয়ে কেউ প্রশ্ন করলে তার জবাব হলো নৈতিকতা। 36 বছর বয়সী গুরুং গত সেপ্টেম্বরের জেনজি আন্দোলনের গুরুত্বপূর্ণ মুখ ছিলেন। যদিও তাকে নিয়ে বিতর্ক রয়েছে, তিনি প্রকৃতপক্ষে মিলেনিয়াল প্রজন্মের জেনজি নন, যারা মূলত দুর্নীতি বিরোধী ও জবাবদিহিতার দাবিতে আন্দোলনটি সংগঠিত করেছিল। বালেন্দ্র শাহের নেতৃত্বে সরকার গঠনের পর গত 27 মার্চ গুরুং স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পান। এদিকে দুর্নীতি বিরোধী অভিযানে পুলিশ বিতর্কিত ব্যবসায়ী দীপক ভট্টকে মানি লন্ডারিংয়ের অভিযোগে গ্রেপ্তার করেছে। স্থানীয় গণমাধ্যমে সাম্প্রতিক গুরুং ও ভট্টের সঙ্গে সম্ভাব্য সম্পর্ক এবং অস্বাভাবিক আর্থিক লেনদেন নিয়ে ব্যাপক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। গুরুংয়ের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ অনেকের কাছেই বিস্ময়কর ছিল। দায়িত্ব নেওয়ার পরদিনই তিনি দ্রুত পদক্ষেপ নিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে গ্রেপ্তার নির্দেশ দেন। আরও থাকছে, যে কারণে বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালী পার হতে দিচ্ছে না ইরান। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালী দিয়ে চলাচলে কড়কড়ি আরোপ করেছে ইরান। এর ফলে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ বাংলার জয়যাত্রা ইরানি নৌবাহিনী ও ইসলামিক বিপ্লবী গার্ড কোরের অনুমোদন না পাওয়ায় প্রণালী পার হতে পারছে না। একই কারণে আরেকটি বিদেশি পতাকাবাহী তেলবাহী জাহাজও বাংলাদেশে আসতে পারেনি। বাংলাদেশ সরকার বিষয়টি দূতাবাসিকভাবে সমাধানের চেষ্টা করছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইরানের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং পররাষ্ট্রমন্ত্রী তুরস্কে এক বৈঠকে ইরানি উপপররাষ্ট্রমন্ত্রীর কাছে জাহাজটির নিরাপদে প্রণালী অতিক্রমের অনুরোধ জানিয়েছেন। বাংলাদেশ শিপিং কর্পোরেশনও জানিয়েছে অনুমোদন পাওয়ার জন্য দূতাবাসিক প্রচেষ্টা চলছে। জাহাজটি বর্তমানে প্রায় 37,000 টন সার নিয়ে সংযুক্ত আরব আমিরাতের কাছে অবস্থান করছে। এটি দক্ষিণ আফ্রিকার কেপটাউন ও ডারবানে যাওয়ার পথে হরমুজ প্রণালী অতিক্রম করার কথা ছিল, তবে দুবার চেষ্টা করেও ইরানের অনুমোদন না পাওয়ায় জাহাজটি এখন আটকে আছে। ঢাকায় দূতাবাসিক সূত্রগুলি মনে করছে, সাম্প্রতিক সময়ের মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে বাংলাদেশের কিছু অবস্থান ইরানের অসন্তোষের কারণ হতে পারে। তবে সাবেক দূতাবাসরা বলছেন, পররাষ্ট্রনীতিতে নিরপেক্ষতা ও আন্তর্জাতিক আইনের প্রতি অবস্থানের ব্যাখ্যায় এই জটিলতা তৈরি হয়েছে। বাংলাদেশ আশা করছে দূতাবাসিক আলোচনার মাধ্যমে দ্রুতই সমস্যার সমাধান হবে এবং জাহাজটি নিরাপদে হরমুজ প্রণালী পার হতে পারবে। এবং সবশেষে থাকছে, প্রমাণ দিতে ব্যর্থ ভারত ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে পাকিস্তান। পেহেলগাম হামলার প্রথম বার্ষিকীতে বুধবার ইসলামাবাদ অভিযোগ করেছে, পাকিস্তানের বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে বিশ্বাসযোগ্য প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে ভারত। এক বিশেষ টেলিভিশন ভাষণে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ পারার বলেন, তথাকথিত ফলস ফ্ল্যাগ অপারেশন নিয়ে স্বাধীন তদন্তের আহ্বানও ভারত এড়িয়ে গেছে। দীর্ঘদিনের প্রতিবেশী প্রতিদ্বন্দ্বী দুই দেশ গত বছর মে মাসে যুদ্ধে জড়িয়ে পড়ে, যখন ভারত পাকিস্তানের ওপর বিনা উস্কানিতে হামলা করে। এর আগে ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরে পেহেলগামে পর্যটকদের ওপর হামলায় 26 জন নিহত হন। কোনো প্রমাণ উপস্থাপন না করেই নয়াদিল্লি ওই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে। পাকিস্তান তা বেনিরেজি করে এবং নিরপেক্ষ তদন্তের আহ্বান করে। অভিযোগের পর ভারত পাকিস্তানের অভ্যন্তরে ইলাহি মিসাইল হামলা চালায়, এতে কয়েকজন বেসামরিক ও সুরক্ষা সদস্য নিহত হন। পাল্টা জবাবে পাকিস্তান 7টি ভারতীয় বিমান ধ্বস্ত করে এবং ডজ 12টি ড্রোন ধ্বংস করে এবং একটি S-400 প্রতিরোধা ব্যবস্থা গুড়িয়ে দেয়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 10 মে যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে এ পরমাণু শক্তিধর দুই দেশের সংঘাতের অবসান হয়। আজকের বক্তব্যে তারার বলেন, পেহেলগাম ঘটনা শূন্য, অযৌক্তিক চিন্তা, মিথ্যা অহংকার, ঔদ্ধত্য ও লোভ দ্বারা চালিত মানসিকতা। তিনি যোগ করেন, 1 বছর পার হয়ে গেলেও এই ঘটনা বিষয়ে উত্থাপিত প্রশ্নগুলোর সন্তোষজনক জবাব দিতে পারেনি ভারত। তিনি বলেন, ভারত তাদের অভ্যন্তরীণ সমস্যাকে আন্তর্জাতিক ইস্যু হিসেবে উপস্থাপন করে, আবার আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিরোধগুলিকে অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখাতে চায়। তারারের ভাষ্য, পেহেলগাম ইস্যুতে ভারতের আচরণ
তাদের অতীতের ফলস ফ্ল্যাগ কৌশলের ধারাবাহিকতা এবং ঘটনাটি মোকাবেলায় তারা অপরিণত পদ্ধতি অবলম্বন করেছে। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যখন নিরপেক্ষ এবং স্বাধীন তদন্তের প্রস্তাব দেন তখন ভারত তা এড়িয়ে গেছে এবং অর্থবহ কোনো সাড়া দেয়নি। এতে ঘটনার প্রকৃতি নিয়ে সন্দেহ আরও জোরদার হয়েছে। তারারের ভাষ্য, ঘটনার মাত্র 10 মিনিটের মধ্যে এফআইআর দায়ের করা হয়েছে, যা ঘটনাস্থল ও থানার দূরত্ব বিবেচনায় অস্বাভাবিক এবং পূর্ব প্রস্তুতির ইঙ্গিত দেয়। তিনি জানান, আন্তর্জাতিক মাধ্যম, ভারতের নাগরিক সমাজ, রাজনৈতিক দল ও থিঙ্ক ট্যাঙ্কগুলিও এই ঘটনায় গুরুতর প্রশ্ন তুলেছে। তারারের মতে ফলস ফ্ল্যাগ ঘিরে নির্মিত বর্ণনা বিশ্বমঞ্চে টেকসই হয় না এবং ভারত এখনও তাদের দাবির পক্ষে গ্রহণযোগ্য কোনো প্রমাণ হাজির করতে পারেনি। ভারতীয় গণমাধ্যমের সমালোচনা করে তিনি বলেন, তারা যুদ্ধাবস্থা তৈরির চেষ্টা করেছে এবং মিথ্যা ও ভিত্তিহীন খবর ছড়িয়েছে, যার বিশ্বাসযোগ্যতা আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। ব্যাপক প্রসঙ্গে তিনি বলেন, হিন্দুত্ববাদী মতবাদের অধীনে ভারতের সংখ্যালঘুরা অধিকার বঞ্চিত হচ্ছে এবং মুসলমানরা সহিংসতার শিকার হচ্ছে। তার দাবি, ভারত সন্ত্রাসবাদকে রাষ্ট্রনীতি হিসেবে ব্যবহার করে এবং বিশ্বজুড়েও এ ধরনের কর্মকাণ্ডে জড়িত। বিদেশি শিখ নেতাদের সঙ্গে সংশ্লিষ্ট ঘটনা ও কুলভূষণ যাদবের গ্রেপ্তারের উদাহরণ টেনে তিনি এসব অভিযোগ তোলেন। মন্ত্রী বলেন, পাকিস্তানের ভেতরে সন্ত্রাসবাদ কার্যকলাপে ভারতের জড়িততার সুনির্দিষ্ট প্রমাণ তাদের কাছে রয়েছে এবং বিএলএ ও টিটিপির মতো গোষ্ঠীগুলিকে পাকিস্তানকে অস্থিতিশীল করতে ব্যবহার করা হচ্ছে। এই সংক্রান্ত তথ্য আন্তর্জাতিক মহল ও বৈশ্বিক গণমাধ্যমের সঙ্গে ভাগ করা হয়েছে বলেও জানান তিনি। জফর এক্সপ্রেস হামলা ও খুঁজদার ঘটনার মতো উদাহরণ টেনে তিনি বলেন, এসব ঘটনা পাকিস্তানে অস্থিতিশীলতা সৃষ্টিতে ভারতের সম্পৃক্ততার ইঙ্গিত দেয়। তারার বলেন, সন্ত্রাসবাদ নির্মূলে পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ এবং এ লক্ষ্যে পুরো জাতি ঐক্যবদ্ধ। সার্বভৌমত্ব, মর্যাদা ও নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ করা হবে না এবং সন্ত্রাস মোকাবিলায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। ভারতীয় সামরিক নেতৃত্বের সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, নতুন কোনো অভিযান চালানোর হুমকি তাদের ব্যর্থতা ও পরাজয়ের প্রতিফলন এবং যে কোনো দুঃসাহসিক পদক্ষেপের জবাব তাৎক্ষণিক ও কঠোরভাবে দেওয়া হবে। মার্কা-এ-হক সামরিক অভিযানের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, এতে পাকিস্তান নির্ণায়ক বিজয় অর্জন করেছে এবং বিশ্বব্যাপী এর স্বীকৃতি পাচ্ছে। বিপরীতে ভারত ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বে পাকিস্তান শান্তির জন্য কাজ করে যাচ্ছে এবং বেসামরিক এবং সামরিক নেতৃত্ব জাতীয় প্রতিরক্ষায় সম্পূর্ণ সমন্বিত। তারার বলেন, পাকিস্তান একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং তিনি দেশের স্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করেন।